দিদি, আজকে ঘরে খাওয়ার মতো কিছু আছে? কাল রাতে তো কেবল একটুখানি মুড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম, পেটে খুব খিদে লেগেছে রে। তুই একটু ধৈর্য ধর রানী, আমি সবে মাত্র উনুনটা ধরিয়েছি। কাল রাতে বাবা কাজ থেকে ফেরার সময় অল্প কিছু চাল নিয়ে ফিরেছে, ওই দিয়ে সামান্য যাও ভাত রাখছি। আজ ওটা খেয়ে চালিয়ে নিতে হবে রে। আহ, তোদের এই বয়সে কত ভালো মন্দ খাওয়ার ইচ্ছা হওয়ার কথা, কিন্তু অভাগা বাবার কাছে তোদের জন্য কিছুই নেই। মাধববাবু গত 3 দিনের মজুরিটা এখনো দিলেন না। আজ আবার তার জমিতে কাজ করতে যাব, দেখি যদি কিছু টাকা চেয়ে নেওয়া যায়। অত অস্থির হোস না বাবা, বিধাতা যা করেন তা মঙ্গলের জন্যই করেন। দিন তো আর সবার সমান যায় না। আজ আমাদের এই দশা, কাল হয়তো বিধাতা আমাদের দিকে ফিরে তাকাবেন। পূজা আর রানীর মা বেঁচে থাকলে হয়তো আজ সংসারটা অন্য রকম হতো, কিন্তু কি আর করা, বিধাতা যা ভালো বুঝেছেন তাই করেছেন। ঠাকুমা ঠিকই বলেছে বাবা, তুমি চিন্তা করো না। আমি আর রানী মিলে সংসারের সব কাজ গুছিয়ে রেখেছি। আজ আমি রানীর সাথে বনে যাব কিছু জ্বালানি কাঠ সংগ্রহ করতে। খরচে কটা টাকা পয়সা আছে, তাই দিয়ে আজ রাতে অন্তত ডাল ভাতের ব্যবস্থা আমি করব। দিদি, আমি তোকে সাহায্য করব। আমি তো এখন বড় হয়েছি, আমি কলসি নিয়ে নদী থেকে জল ভরে আনতে পারবো। তোমার কাছে আমি সাহায্য করব দিদি। তুই তো আমার লক্ষ্মী বোন রে। হ্যাঁ রে বা, তোরাই তো আবার লক্ষ্মী রে বা। তোদের মুখের দিকে তাকিয়েই আমি এই কঠিন পরিশ্রম করার শক্তি পাই। পূজা, তুই রানীর খেয়াল রাখিস। নদী বা বনের দিকে যাওয়ার সময় সাবধানে থাকিস রে বা। তুমি একদম নিশ্চিন্তে কাজে যাও বাবা, আমি আর রানী একে অপরের ছায়া হয়ে থাকবো। তুমি তাড়াতাড়ি কাজ থেকে ফিরে এসো, আমি তোমার জন্য খাবার তৈরি করে রাখবো। ঠিক আছে রে বা। কানাই বাবা, সব সময় মনে রাখবি, সততা আর পরিশ্রম থাকলে একদিন না একদিন আমাদের এই অভাবের দিন ঠিকই শেষ হবে। পূজা, রানী, তোরা একে অপরের পাশে থাকিস। যত বড় কঠিন সময় আসুক না কেন, পরিবারের সবাই এক হয়ে থাকলে কোনো সমস্যাই বড় হয় না। হ্যাঁ বা, তোমার কথা সব সময় মনে রাখবো। আমি তাহলে গেলাম। সন্ধ্যা হওয়ার আগেই আমি ফেরার চেষ্টা করব গো মা। কি গো কানাই, এই ভর দুপুরে শরীরটারে এমনি কেন কষ্ট দিতেছ? হ্যাঁ, একটু সিরাইয়া নাও। রইদের যে তেজ, তাতে তো সুস্থ মানুষ অসুস্থ হইয়া পড়ব। কি করব ভাই, গরিবের আবার রোদ বৃষ্টি আছে নাকি? আজ এই জমির কাজ শেষ না করলে মালিক পারিশ্রমিক দেবে না। ঘরে 2 মেয়ে আর বৃদ্ধা মা পথ চেয়ে বসে আছে। আমার পরিশ্রমেই ওদের মুখে অন্ন জুটবে। তোমার হাড় ভাঙা খাটুনি দেখা কষ্ট হয় বাবু, তয় তোমার একটা সুখ আছে কানাই, তোমার মাইয়া 2টা হীরার টুকরা। ওই যে দেহ দেহ কইতে না কইতেই ওরা তোমার লাইগা খাবার নিয়ে আইছে। হ্যাঁ ভাই, সব কষ্টের পরে ওদের মুখের দিকে তাকালেই তো কষ্ট ভুলে যাই। ওরাই তো আবার সুখের একমাত্র উৎস। দিদি, এই মাটিতে পা দিয়ে আমার পা পুড়ে যাচ্ছে রে। এই রোদে বাবার কি কষ্ট হচ্ছে না? হ্যাঁ রে বোন, দেখ বাবা ওই যে কোদাল হাতে দাঁড়িয়ে আছে। আমরা পৌঁছলে বাবা একটু জিরিয়ে নিতে পারবেন। অনেক হয়েছে বাবা, এবার কাজ থামাও।
এইখানে ছায়ায় এসে বসো বাবা। আমি তোমার জন্য পান্তা ভাত আর কাঁচা লঙ্কা নিয়ে এসেছি বাবা। এসো বাবা এসো, ছায়ায় বসো। আমি নদীর ঠান্ডা জল এনেছি তোমার জন্য। আমি তোমার হাত পা ধুইয়ে দেব। না রে মা, খাবার খেয়ে আবার তো কাজ করতে হবে। এখন আর পা ধোবো না। এই রোদের মধ্যে তোদের আসার কি দরকার ছিল বলতো? আমি তো পরে বাড়ি গিয়েই খেয়ে নিতাম। তুমি বাড়ি যাওয়া পর্যন্ত অপেক্ষা করলে পেটের খিদে কি আর মানবে? আর রোদে তোমার মুখটা একদম শুকিয়ে গেছে বাবা। আগে জল খেয়ে নাও তো। তোরা খেয়েছিস তো বা, নাকি আমাকে দেওয়ার জন্য নিজেরা না খেয়ে বসে আছিস? দিদি আর আমি দুজন ভাগ করে খেয়েছি বাবা। তুমি নিশ্চিন্তে খাও। তুমি একটু খেয়ে বিশ্রাম নাও বাবা। এত রোদের মধ্যে কাজ করলে তোমার অনেক কষ্ট হবে। না রে মা, বিশ্রাম নিলে কাজে দেরি হয়ে যাবে। আজ যে করে হোক জমিটুকু কোপাতে হবে, নইলে আর টাকা দেবে না। তোরা বাড়ি যা, আমি তাড়াতাড়ি কাজ শেষ করে চলে আসব। কেমন? বাড়ি যা তোরা। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি খেয়ে নাও, তারপর আমরা চলে যাব। দিদি দিদি, একবার এদিকে আয় তো। দেখ, ছোপের ভেতর কাদার মধ্যে ওটা কি যেন নড়ছি। কই রে, তুই আবার কি দেখলি? হয়তো কোনো মাছ ডাঙায় উঠেছে। তুই নিজের মনে খেয়াল তো। না রে দিদি না, মাছ নয়, মনে হচ্ছে বড় কোনো পাখি। চল না একবার কি দেখে আসি, ওটা ওভাবে ছটফট করছে কেন? ওরে রানী, এইটা তো একটা বুনো হাঁস। এর তো করুণ অবস্থা, সারা শরীর কাদার নিচে পড়ে গেছে। নড়ার একটুও শক্তি নেই, আর কোনো কারণে ওকে অসুস্থ মনে হচ্ছে। আহারে, হাঁসটার বোধহয় অনেক চোট লেগেছে। দেখ না দিদি, ও কেমন ডানা ঝাপটানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। কি হইছে গো খুকুমনিরা? কাদার মধ্যে এমন ঝুইকা কি দেখতাছো তোমরা? কি ওইখানে? দেখুন না কাকা, এই সুন্দর হাঁসটা কেমন অসুস্থ হয়ে কাদার মধ্যে পড়ে আছে। ও বোধহয় অসুস্থ, নয়তো ও ব্যথা পেয়েছে। আরে, একটা বুনো হাঁস নিয়ে তোমাদের এত চিন্তা কিসের? ওইটা তো বনের পাখি, হয়তো কোনো শেয়াল বা বাজ পাখির তারা খাইয়া এইখানে আসার খাইছে। ওইটা ওইখানে মইরা পয়সা যাইবো। ও নিয়ে মাথা ঘামাইয়া সময় নষ্ট কইরা কোনো লাভ নাইকা। কাকা, আপনি এমন করে কেন বলছেন? ও বনো পাখি হতে পারে, কিন্তু ওর তো প্রাণও আছে। আমরা যদি ওকে এখানে ফেলে যাই, তবে তো ও নিশ্চয়ই মারা যাবে। দয়া দেখাইয়া পেটে ভাত জুটবো না রে মা। তার চাইয়া বরং যদি পারো ওইটারে বাড়ি নিয়ে যাইয়া জবাই কইরা খা। তাছাড়া আর কি করবি? দিদি, কাকা কত নিষ্ঠুর দেখেছিস। আমরা কি অসহায় পাখিটাকে এখানে ফেলে যাব? একদম না রানী, বাবা সব সময় বলেন আর্তের সেবা করাই পরম ধর্ম। এই হাঁসটি আমাদের কাছে সাহায্য চাইছে। আমাদের নিজেদের অভাব থাকতে পারে, কিন্তু হৃদয়ে তো দয়া রয়েছে। তুই ওর মাথাটা সাবধানে ধর, আমি ওকে কাদা থেকে তুলে নিচ্ছি। হ্যাঁ দিদি, চল আমরা একে বাড়ি নিয়ে যাব। গরম জল দিয়ে কাদা ধুয়ে দিব, আর আমাদের চাউ ভাত থেকে ওকে খাবার খেতে দিব। দেখবি ও ঠিক সেরে উঠবি।
গরম জল। আমি কি ওর পাখনাগুলো একটু পরিষ্কার করে দেব? কাদা শুকিয়ে শক্ত হয়ে আছে, ওর বোধ হয় খুব কষ্ট হচ্ছে। দাঁড়া রানী, আগে আমি ওর ডানাটা একটু সোজা করে দিই। তুই বরং আস্তে আস্তে ওর গায়ে জল দিয়ে কাদাগুলো ধুয়ে ফেল, ওর ক্ষতস্থানে যেন বেশি চাপ না লাগে। দিদি দেখ, হাঁসটা কেমন কাঁপছে, ও কি বাঁচবে? ওর চোখের দৃষ্টি কত করুণ, মনে হচ্ছে ও আমাদের কাছে প্রাণ ভিক্ষে চাইছি। ভয় পাসনি রানী, পরম করুণাময় তোদের মাধ্যমে এই অবলা জীবটির সেবা করার সুযোগ দিয়েছেন। যার মনে দয়া আছে, সৃষ্টিকর্তা সর্বদা তার সহায় থাকেন। তোদের এই অকৃত্রিম সেবা বিফলে যাবে না দেখিস। ঠাকুমা, ওর ডানাটা বেশ জখম হয়েছে। আমি বন থেকে কিছু ঔষধি পাতা নিয়ে এসেছি, সেগুলি বেটে ওর ক্ষতে লাগিয়ে দিব। কিন্তু তার আগে একে কিছু খাওয়ানো দরকার, না হলে তো ওর শক্তি পাবে না। কিন্তু দিদি, ঘরে তো মাত্র এক বাটি চাও ভাতি আছে, ওইটুকু তো আমাদের রাতের খাবার, আর চালও তো নেই। চিন্তা করিস না রানী, আমরা না হয় আজ রাতে শুধু জল খেয়ে কাটিয়ে দেব। এই অসহায় পাখিটা কথা বলতে পারে না, আর ওদের খিদের জ্বালা আমাদের চেয়ে অনেক বেশি। তুই বাটিটা নিয়ে আয়, আমরা আমাদের ভাগের খাবারটুকু একেই খাইয়ে দেব। আমিও জল খেয়ে থাকবো দিদি, আমার ভাগের খাবারটুকু ওকেই দিয়ে দিব। তাহলে তো হয়েই গেল। দেখলি রানী, ও তৃপ্তি করে খাচ্ছে, ওর চোখে এখন আর সেই ভয় নেই। ও বুঝতে পেরেছে যে আমরা ওর শত্রু নই, আমরা ওর বন্ধু। আজ তোরা যা করলি তা অনেক বড় ত্যাগ। নিজের ক্ষুধার অন্ন অন্যকে দান করা সাধারণ মানুষের কাজ নয়। মহাপুরুষেরা বলে গেছেন, জীবে দয়া করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর। তোদের এই সেবার গুণে এই ঘর একদিন শান্তিতে ভরে উঠবে দেখিস। ঠাকুমা, আমাদের পেট ভরুক আর না ভরুক, এই হাঁসটা সুস্থ হয়ে যখন আকাশে উড়ে বেড়াবে, এটাই আমার কাছে সবচেয়ে বড় আনন্দ। হ্যাঁ রে রানী, ওর সুস্থতাই আমাদের পুরস্কার। যদি ও সুস্থ হয়ে আবার উড়ে যেতে পারে, তাহলে ভাববো আমাদের কষ্ট সার্থক হয়েছে। দিদি, দিদি দেখো, বাবা ফিরেছে। বাবা, তোমার কাছে এত বড় ছোলা কিসের? আর তুমি তুমি আজ এত তাড়াতাড়ি ফিরে এলেছি? সত্যি তো বাবা, এই ছোলার ভেতর থেকে চাল, ডাল আর তেলের গন্ধ আসছে। আজ কি তবে মাধব বাবু কয়েকদিনের পাওনা টাকা মিটিয়ে দিয়েছে? শুধু মাধববাবু নন রে মা, আজ বড় বিচিত্র এক কাণ্ড ঘটেছে। আমি যখন মাঠের দিকে যাচ্ছিলাম, তখন গ্রামের সবচেয়ে বড় জোদ্দার রায় মশাই নিজে এসে আমাকে ডাকলেন। তিনি বললেন তার নতুন খামারে কাজ করার জন্য একজন সৎ আর পরিশ্রমী লোক দরকার। তিনি আমাকে আজই কাজে নিয়োগ দিলেন, আর আগাম মজুরি হিসেবে নগদ টাকাও দিয়েছেন। তাই নিয়ে এত সব বাজার করে নিয়ে এলাম। রায়মশাই নিজেই তো তোমাকে ডাকলেন। তিনি তো সাধারণ মানুষের সাথে কথাই বলেন না, আর এটাই তো অলৌকিক ব্যাপার বাবা। শুধু তাই নয় রে মা, আজ কাজ করতে গিয়ে দেখলাম আমার শরীরে যেন দ্বিগুণ শক্তি কাজ করছে। অন্যদিন রোদে ক্লান্ত হয়ে পড়তাম, কিন্তু আজ মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তিতে আমার কাজ দ্বিগুণ হচ্ছিল। রায়মশাই আমার কাজ দেখে খুশি হয়ে বললেন, কাল থেকে আমাকে আর অন্য কারো জমিতে কাজ খুঁজতে হবে না।
আমি ওখানেই স্থায়ীভাবে কাজ পাবো। বাবা সত্যি বলছো? এ তো অনেক খুশির খবর। তাহলে তো এখন আমাদের আর না খেয়ে থাকতে হবে না, তাই না বাবা? হ্যাঁ বাবা, তুমি অন্যের জমিতে যখন কাজ করো তখন তো টাকা নিয়ে অনেক ঝামেলা হয়, আর তোমার মজুরিও অনেক কম দেয়। কিন্তু তুমি রায়মশাইয়ের জমিতে কাজ করলে সে টাকা নিয়ে কোনো ঝামেলা করবে না। কি রে কানাই, তুই এসেছিস? পূজা রানী এত খুশি কেন? কি হয়েছে? ঠাকুমা এই দেখো, বাবা কত বাজার এনেছি। তাই নাকি রে? সে তো খুব খুশির খবর রে। জানো বা, আজ আমার মনে হচ্ছে এই অবলা জীবটি আমাদের সংসারে আসার পর থেকেই পরিবেশটা বদলে গেছে। ঘরে এখন আর আগের মতো অভাবের হাহাকার নেই। তা তো হতেই পারে রে বাবা। অসহায়কে সাহায্য করলে বিধাতা তাকে ঠিক সাহায্য করেন। মেয়ে দুটো পরম মমতায় মৃত প্রায় হাঁসটিকে সেবা যত্নে বাঁচিয়ে তুলল। সৃষ্টিকর্তা নিশ্চয় মেয়ে দুটোর ওপর খুশি হয়েছে রে। হ্যাঁ মা, আমারও তাই মনে হয়। বাবা আজ ঘরে বেশি খাবার আছে, আমরা পেট ভরে খাবো। এই হাঁসটাকেও পেট ভরে খাওয়াবো বাবা। হ্যাঁ, ঠিক আছে রে মা, তাই খাওয়াস, তাই খাওয়াস। দিদি দেখেছো, কয়েক মাস আগেও আমাদের কত অভাব ছিল, আমরা 3 বেলা খেতেও পারতাম না। কিন্তু এখন আমাদের সংসারটা কেমন জাদুর মতো বদলে গেল। আগে ডাল ভাত জোগাড় করতেও কষ্ট হতো বাবার, আর এখন আমাদের ঘরে মাছ, মুরগি আর কত খাবার। সত্যি রে রানী, আমি নিজেই সবসময় এটা ভাবি, সেইটা কি করে সম্ভব হলো। বাবার পারিশ্রমিক আগের চেয়ে অনেক বেড়ে গেছে, আর যে কাজেই বাবা হাত দিচ্ছেন সেখানেই সাফল্য আসছে। আমাদের সেই অভাবের রাতগুলো যেন এক নিমেষেই মুছে গেল। পৃথিবীতে কোনো কিছুই বিনা কারণে ঘটে না রে বাছারা। বিধাতা যখন কৃপা করেন তখন এইভাবেই সুখ আসে। তবে এই উন্নতির পেছনে এক রহস্য আছে বলে মনে হয় আমার। তোরা হাঁসটার কথা ভেবেছিস? ওটা আসার পর থেকেই তো সব শুরু হলো। আমার তো তাই মনে হচ্ছে রে। হ্যাঁ ঠাকুমা, তুমি ঠিকই বলেছ। আমাদের এই অভাবের সংসারে এমন হঠাৎ পরিবর্তনের কারণ আমার ওই হাঁসটার কথাই মনে হয়। ও বাড়িতে আসার পর থেকে কেমন যেন সব কিছু বদলে গেল। কিরে পূজা, কিরে রানী, তোরা কেমন আছিস? তোদের তো আজকাল দেখাই পাওয়া যায় না। প্রতিদিন মাছ মাংসের রান্নার সুবাস আসে তোদের বাড়ি থেকে। তা ব্যাপারটা কি রে? কদিন আগেও তো তোদের চুলায় রান্না উঠতো না, আর এখন হঠাৎ প্রতিদিন যে মাছ মাংস। রহস্য তেমন কিছুই না কাকিমা, বিধাতা ভালোবেসে দিচ্ছেন আমাদের। হ্যাঁ গো বউ, সৃষ্টিকর্তা যখন যাকে চায় পরীক্ষা করে, আবার যখন যার ওপর খুশি হয় তাকে সব কিছুই দান করে। হ্যাঁ গো পিসিমা, ওরা ভালো থাকলেই ভালো। আমরা গ্রামের মানুষ, তাই একটু দেখতে এলাম। মা মরা মেয়ে দুটো সারাদিন কত কষ্ট করে, এখন একটু ভালো মন্দ খেতে পারছে, এইটাই তো ভালো কথা। তবে হঠাৎ পরিবর্তন দেখে ভাবলাম কানাইটা আবার কোনো গুপ্তধন পেয়েছে কিনা। না গো কাকিমা, আমরা কোনো গুপ্তধন পাইনি। তবে আমরা বিশ্বাস করি, বিপদের সময় অসহায়কে সাহায্য করলে সৃষ্টিকর্তা ঠিকই তার ওপর আশীর্বাদ বর্ষণ করেন। হতে পারে পূজা, তবে যাই বলিস, তোদের ভাগ্য পরিবর্তনের কথা গ্রামে কিন্তু নানান লোকে নানান ভাবে বলছে। সাবধানে থাকিস, তোদের নিয়ে মানুষের যেন আবার হিংসে না হয়। আমি তাহলে যাই রে, তোরা কাজ করছিস কর, পরে আবার আসবো।
কে কি বললো তাতে কিচ্ছু যায় আসে না। পূজা রানী, তোরা হাঁসটার যত্ন নিতে ভুলিস না যেন। তুমি চিন্তা করো না ঠাকুমা, আমি প্রতিদিন ওকে নিজ হাতে খাওয়াই। বৎস, ভয় পেও না। আমি তোমার ওপর অত্যন্ত প্রসন্ন হয়েছি। তোমরা আমাকে অনেক বড় বিপদ থেকে উদ্ধার করেছ। তোমাদের মায়ার মনুষ্যত্ব দেখে আমি মুগ্ধ। আপনি কি বাবা? আমাদের এই ক্ষুদ্র কুটিরে আপনি কিভাবে এলেন? আর আপনি হাঁসের ভেতর থেকে কি করে বেরোলেন? মা, আমি সেই হাঁস যে মরণাপন্ন অবস্থায় নদীর তীরের কাদার মধ্যে পড়েছিলাম। আমি একজন ছদ্মবেশী সাধু। আমি দেখতে চেয়েছিলাম এই কলিযুগেও মানুষের হৃদয়ে নিঃস্বার্থ মমতা অবশিষ্ট আছে কিনা। আমরা তো সামান্য মানুষ বাবা, আমরা তো কেবল কর্তব্য পালন করেছি। একটি তৃষ্ণার্ত যন্ত্রণাকাতর প্রাণীকে সাহায্য করেছি মাত্র। তোমাদের যখন নিজেদের ঘরে অন্ন ছিল না, ক্ষুধার জ্বালায় তোমরা কাতর ছিলে, তবুও নিজেদের শেষ সম্বলটুকু তোমরা আমাকে দান করেছ। তোমাদের এই ত্যাগ, সততা আর অমলিন ভালোবাসা আমার হৃদয় স্পর্শ করেছে। যে হৃদয়ের আর্তের জন্য করুণা থাকে, সেখানে স্বয়ং বিধাতা বিরাজ করে। আপনার আসার পর থেকে আমাদের সংসারের সব অভাব দূর হয়ে গেছে। এখন আমরা খুব ভালো আছি। আমরা ভাবতাম এটা আমাদের ভাগ্য, কিন্তু এখন বুঝেছি এই সবই আপনার করুণা। না মা, করুণা বলছো কেন? মানুষের কর্মই তার ভাগ্য নির্ধারণ করে। আমাদের পবিত্র কর্মের প্রতিদান স্বরূপ আমি তোমাদের জীবন সুখে ভরিয়ে দিয়েছি। তবে মনে রেখো, এই সম্পদ যেন তোমাদের মনে অহংকারের জন্ম না দেয়। দরিদ্রের সেবা আর সত্যের পথেই তোমাদের প্রকৃত শান্তি নিহিত। এবার আবার যাওয়ার সময় হয়েছে, তবে আমার আশীর্বাদ চিরকাল তোমাদের ছায়ার মতো রক্ষা করবে। রানী, এই রানী, ওঠ, তাড়াতাড়ি ওঠ বলছি। আমি একটা স্বপ্ন দেখেছি রে, তাড়াতাড়ি ওঠ। কি হয়েছে দিদি? তুমি এইভাবে হাঁপাচ্ছ কেন? কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখেছো নাকি? না রে, কোনো ভয়ঙ্কর স্বপ্ন নয়, এক অদ্ভুত অলৌকিক স্বপ্ন। আমি আমার দেশি হাঁসটিকে দেখেছি। ও কোনো সাধারণ পাখি নয় রে। ওর ভেতর এক জ্যোতির্ময় সাধু বাবা ছিলেন, আর তিনি আমাদের আশীর্বাদ করেছেন। আর এই জন্যই আমাদের ভাগ্য পরিবর্তন হয়েছে। বলিস কি দিদি, সাধু বাবা? তবে কি আমাদের সেই হাঁসটা ওই সাধু বাবা ছিল? তা কি করে হয়? তা আমি জানি না রে রানী, তবে আমি স্বপ্নে দেখলাম সাধু বাবা এসে আমাকে তাই জানালো। তিনি বললেন আমাদের সততার পুরস্কার দিয়েছেন তিনি। দিদি, ভোর হতে আর বেশি সময় নেই, আমরা তাহলে একটু পরে গিয়ে হাঁসটাকে দেখে আসবো, ঠিক আছে? হ্যাঁ রে রানী, একটু পর উঠে গিয়ে হাঁসটাকে দেখবো। এটা সত্যিই কোনো সাধারণ হাঁস নয় রে। দিদি, এ কি দেখছি? আমাদের হাঁসটি কোথায় গেল? সে তো এখানে নেই। সত্যি তো, চারিদিকে কোথাও তো ওকে দেখা যাচ্ছে না। তবে কি আমার দেখা সেই স্বপ্নটি সত্যি ছিল? বাবা, ঠাকুমা,
কোথায় গেলে তোমরা? তাড়াতাড়ি এই দিকে এসো, দেখে যাও আমাদের হাঁসটি নেই। কি হয়েছে মা? তোরা এভাবে চেঁচামেচি করছিস কেন? হাঁসটা কি বাইরে কোথাও গিয়েছে নাকি? হুম? ও বাবা, ও তো এত সকালে কোথাও যায় না। রানী, রানী, ওই দেখ একটা কলসি। হাঁসটা যেখানে থাকতো সেখানেই কলসি কোথা থেকে এলো? দেখি তো এর মধ্যে কি। কে রে বাচ্চারা, এত সকাল সকাল এত চিৎকার কেন করছিস? কি হয়েছে তোদের? হে দয়াময়, হে কি অলৌকিক দৃশ্য! এই জরাজীর্ণ কুটিরে এত স্বর্ণ কোথা থেকে এলো? ওরে কানাই, আমি এ কি দেখছি? এ কি এ কি কোনো মায়া নাকি বাস্তব? আমি তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। পূজা, ওই কাগজের টুকরোটিতে কি লেখা আছে মা? পড়ে শোনা তো আমাদের, শোনা পড়ে। তার মানে সাধু বাবা আমাদের ছেড়ে চলে গেলেন? আমাদের আমাদের কি আর কোনোদিন সেই সুন্দর হাঁসটির সাথে আর দেখা হবে না দিদি? কেতো না দিদি ভাই, মহাপুরুষেরা যখন আশীর্বাদ দিতে আসেন তখন তারা কোনো না কোনো বাহানা নিয়ে আসেন। তিনি তোমাদের পরীক্ষা নিয়েছেন, আর আর তোমরা উত্তীর্ণ হয়েছ। এই স্বর্ণ মুদ্রাগুলো কেবল সম্পদ নয়, এগুলো তোদের সততার পুরস্কার। আমি সারা জীবন মানুষের জমিতে খেটেছি, ভেবেছিলাম এভাবেই বুঝি আমাদের জীবন শেষ হয়ে যাবে। কিন্তু তোদের এই দয়া আর ভালোবাসা আমাদের ভাগ্য বদলে দিল রে, আমাদের ভাগ্য বদলে দিল। বাবা, ওই হাঁসটি আমাদের যা শিক্ষা দিয়ে গেছে তা সত্যিই অমূল্য। আমরা এই সম্পদ দিয়ে কেবল নিজেদের সুখ খুঁজবো না, আমাদের মতো অন্য অভাবী মানুষদের পাশেও দাঁড়াবো। কিরে মা, তোরা এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? রানী, কাঁদছিস কেন মা? জানো বাবা, হাঁসটা যখন তার ছোট্ট ঠোঁট দিয়ে আমার হাতে খাবার খেত, আমার মনে হতো আমার আপন কেউ আমার পাশে আছে। এখন এই উঠোনটা কত খালি লাগছে। সত্যি বাবা, আমরা যখন অভাবের মধ্যে ছিলাম তখন ওই হাঁসটির সেবা করাই ছিল আমাদের একমাত্র আনন্দ। আর সে আমাদের না বলে এভাবে চলে যাবে তা আমি ভাবতেই পারিনি। আমার মনে হচ্ছে আমাদের পরিবারের একজন সদস্যকে হারিয়েছি। শান্ত হবা, তোদের এই চোখের জল দেখলে সেই সাধু বাবা ব্যথিত হবেন। তিনি তোদের ওপর খুশি হয়েই এই দান রেখে গেছেন রে। তোরা কেন বুঝতে পারছিস না যে ওই হাঁসটি কোনো সাধারণ প্রাণী ছিল না রে? তোদের বাবা ঠিকই বলেছে রে দিদি ভাই, মহাপুরুষেরা যখন কোনো রূপ ধারণ করে পৃথিবীতে আসে তখন তাদের একটি নির্দিষ্ট উদ্দেশ্য থাকে। তোমাদের মমতা আর সততা পরীক্ষা করা হয়ে গেছে, তাই তিনি তার আসল রূপে ফিরে গেছেন। ওটি ছিল বিধাতার প্রেরিত এক দূত। পূজা, রানী, একবার তোরা ভেবে দেখতো, ওই হাঁসটি যদি চিরকাল এখানে থাকতো তবে কি সে তার আসল সম্মান পেত? সে তো মুক্ত আকাশের পাখি, দিব্য এক সত্তা, তাকে তো একদিন যেতেই হতো। সে যাওয়ার আগে আমাদের এক সুন্দর জীবন উপহার দিয়ে গেছে। তোরা যদি আজ এভাবে ভেঙে পড়িস তবে তার আশীর্বাদের অপমান করা হবে রে। কিন্তু বাবা, সে কি আর কোনোদিন আমাদের দেখতে আসবে না? হয়তো আসবে, কিন্তু সে আমাদের হৃদয়ে চিরকাল থাকবে। এই যে স্বর্ণের কলসি,
এই যে আমাদের অভাবমুক্ত জীবন, প্রতিটি মুহূর্ত আমাদের সেই সাদা হাঁসটির কথা মনে করিয়ে দেবে। তুমি ঠিকই বলেছো বাবা, আমাদের দুর্বল হওয়া চলবে না। তিনি আমাদের ওপর যে বিশ্বাস রেখে এই অমূল্য সম্পদ দিয়ে গেছেন, আমাদের উচিত সেই দায়িত্ব পালন করা। আমরা কখনো তাকে ভুলবো না। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। এই সম্পদ দিয়ে তোমরা মানুষের সেবা করো, তবেই সে সাধু বাবা তৃপ্তি পাবে। আজ থেকে আমরা এক নতুন জীবন শুরু করব, কিন্তু আমাদের মনে থাকবে এই ঐশ্বর্যের মূলে ছিল এক অসুস্থ বুনো হাঁস আর তোদের অকৃত্রিম ভালোবাসা। কানাইদা, গ্রাম জুড়ে তো এখন শুধু তোমার জয় জয়কার। সেই জরাজীর্ণ কুড়ে ঘরের জায়গায় আজ এমন রাজপ্রাসাদ গড়ে তুললে ভাবতেই অবাক লাগে গো। কিভাবে মাত্র 1 বছরে তোমার জীবনের পটভূমি বদলে গেল এভাবে। সব ঈশ্বরের কৃপা আর আমার মেয়েদের ভাগ্যের ফল। আমি নিজের জমি কিনে চাষাবাদ শুরু করেছি এবং শস্যের একটি ছোট ব্যবসা খুলেছি। সততার পরিশ্রমের মেলবন্ধন ঘটলে সাফল্য তো আসবেই। সত্যিই কানাইদা, তোমার পরিশ্রম আজ সার্থক। কাকা, আজ আমরা বড় হয়েছি, আমাদের বড় বাড়ি হয়েছে ঠিকই, কিন্তু আমাদের সেই দিনগুলোর কথা আমরা ভুলে যাইনি। আমরা আজও প্রতিদিন ভোরে উঠে নদীর ধারে পাখিদের জন্য খাবার ছড়িয়ে দিই। হ্যাঁ কাকা, বাবা আমাদের শিখিয়েছেন যে সম্পদ কেবল মানুষকে আরাম দিতে পারে, কিন্তু শান্তি আসে আত্মের সেবা করলে। হ্যাঁ রে মা, এই তোদের এই হাঁস সেবা করার কথা শুনে আমি অনেক কথা বলেছিলাম সবাইকে, কিন্তু সামনে থেকে তো দেখিনি। কিন্তু তোরা শিখিয়ে দিলি দয়ার উপকার করলে বিধাতা খুশি হয়। হ্যাঁ কাকা, সবসময় অন্যের উপকার করলে তার ফল সৃষ্টিকর্তাই দিয়ে থাকেন। এমন আরো গল্প দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই একটা লাইক দিয়ে যাবেন কিন্তু। কুসুমপুর গ্রাম ছবির মতো সুন্দর হলেও গ্রামের এক কোণে বহু পুরনো ডোবার পাশে ভাঙা কুঁড়ে ঘরে থাকত এক ক্ষান্ত বুড়ি। গ্রামের লোক কেউ বলতো হিংসুটে কুটনি বুড়ি, কেউ বা বলতো সর্বনাশী। বুড়ির আসল নাম এখন আর কারো মনে নেই। তার কাজই ছিল একজনের কথা অন্যজনের কানে দিয়ে পাড়ায় আগুন লাগানো। উঠানে বসে লক্ষ্মী আর সরলা চাল বাচ্ছে। তারা সেই ক্ষান্ত বুড়িকে নিয়ে কথা বলছে। আর বলো না দিদি, এই বুড়ির জ্বালায় আমাদের তো রাতের ঘুম হারাম হয়ে গেছে। কখন যে কি নালিশ নিয়ে মোড়লের দুয়ারে দাঁড়াবে তার কোনো ঠিক নেই। আমরা তো পাড়াপড়শি, তাও বেঁচে যায়, কিন্তু ওই যে কল্যাণী মেয়েটা, বেচারি দিন রাত শাশুড়ির খোঁচা খেয়ে মরে। ওর স্বামী রমেশ বড় ভালো মানুষ বলেই বুড়িকে এখনো ঘরে আগলে রেখেছে। সেদিন দুপুরে বুড়ি নিজের জন্য পায়েস রান্না করছিল। পায়েসের গন্ধে পুরো পাড়া ম ম করছে। বুড়ি খুন্তি নাড়তে নাড়তে নিজের মনেই বিড়বিড় করছে। পাড়ার সবাই যেন এক একটা ধোয়া তুলসী পাতা। যত দোষ এই বুড়ির। আমাকে বলে হিংসুটে কুটনি বুড়ি। আরে আমি কি তারও পাতে ভাগ বসাতে যাই? নিজের ঘরে নেধে খাই, তাতেও মানুষের জ্বালা। তোদের কথায় আমার কিচ্ছুটি যায় আসে না। আহা, আজ যা ঘান বেরিয়েছে না, একেবারে কবজি ডুবিয়ে খাবো। গতবার ওই হতচ্ছাড়া পটলটা এসে সব পণ্ড করে দিয়েছিল। আজ আর কেউ নেই, একা খাবো আর শান্তি পাবো। ওই সময় বুড়ির রান্নাঘরের পেছন দিয়ে পটল যাচ্ছিল। পায়েসের ঘ্রাণে তার পা থেমে গেল। সে চুপি চুপি জানলা দিয়ে উঁকি দিল।
ওহু, বুড়ি তো আজ খাসা পায়েস রান্না করেছে। এমন গন্ধ তো শুধু বুড়ির হাতেই পাওয়া যায়। কিন্তু এই কিপটে বুড়ি তো চাইলে আমাকে এক চামচও দেবে না। কিছু একটা ফোন দিয়ে আটতে হবে। পটল জানলার নিচ থেকে বিড়ালের মতো আওয়াজ শুরু করলো, ম্যাও ম্যাও। ওরে বাবা, আজ আবারও হতচ্ছাড়ি বিড়াল এসেছে আমার পায়েসে মুখ দিতে। দাঁড়া হারামজাদা, তোর মজা দেখাচ্ছি। বুড়ি লাঠি হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে দৌড় দিয়ে বিড়াল খুঁজতে, আর সেই সুযোগে পটল রান্নাঘরে ঢুকে পড়ল। সে গপ গপ করে পায়েস খেতে শুরু করলো। কই গেলি রে হতচ্ছাড়া? সাহস থাকলে তো সামনে আয়। বুড়ির পায়েস খেতে এসেছিস? আজ তোর হাড় গোড় আস্ত রাখবো না। বুড়ি জানলা দিয়ে ভেতরের দিকে তাকাতেই দেখলো পটল আরাম করে পায়েস খাচ্ছে। এ কি হচ্ছে রে? ওরে হতচ্ছাড়ি পটল, তুই আজও আমার পায়েসে অনিষ্ট করছিস। কি চমৎকার বানিয়েছো গো বুড়িমা, একবার না খেয়ে কি থাকা যায়? খবরদার খবরদার, ওতে আর হাত দিবি না। ওটা আমার দুপুরের খাবার। হাত দেব কি গো বুড়িমা, পায়েস তো প্রায় শেষ, চললাম আমি। পটল দৌড়ে পালালো। বুড়ি লাঠি হাতে তার পেছনে ছুটল। এই দৃশ্য দেখে উঠানে দাঁড়িয়ে থাকা কল্যাণী আর রমেশ তো পুরাই অবাক। দেখেছো তোমার মায়ের কাণ্ড? দুপুরবেলা ওই ছোকরার পেছনে দৌড়াচ্ছে, এখন বেরোলো, ঘরে ফেরার নাম থাকবে না। বিকেল হয়ে যাবে পাড়ায় কুটনামি করতে করতে। ছাড়ো না কল্যাণী, বৃদ্ধ মানুষ, ওসব করেই তো ওনার দিন কাটে। ওনার জন্য পাড়াটা সরগরম থাকে। আরে বুড়িমা, এভাবে দৌড়ালে তো হাড়গোড় ভেঙে যাবে। হয়েছে কি? কি আর হবে, ওই পটলটা আমার পায়েস খেয়ে নিল। আর শোন হারান, তুই যে গরুটা আমার রমেশের কাছে আধিতে দিয়েছিলি, সেটা নাকি দুদিন আগে মরে গেছে। গোয়াল এখন খালি। কি বলছেন বুড়িমা? আমার সাধের গরুটা মরে গেল আর রমেশ আমাকে কিছুই জানালো না? বেটা রমেশ বটখচ্চর হয়েছে। আজ তোর একদিন কি আমার একদিন। হাঁপাতে হাঁপাতে মোড়ল বাড়ি চলে আসলো বিচার দিতে। বুড়ি লাঠিতে ভর দিয়ে মোড়লের বাড়ি ঢুকল। মোড়ল আর তার স্ত্রী চন্দ্রা ঘরের ভেতর থেকে তা দেখে ফেলল। ওই দেখো, আবার কোন বিচার নিয়ে এলো কুটনি পিসি। তাড়াতাড়ি পালাও। চন্দ্রা, আজ আমি ওর কোনো প্যাচাল শুনব না। আমি এই ছাতার নিচে লুকোচ্ছি, তুই ওকে সামাল দে। সোজাসুজি বলে দিবি মোড়ল বাড়িতে নেই। কি গো পিসি, সকাল সকাল আবার কার বিচার দিতে এলে? তোমার তো আবার বিচার না দিলে পেটের ভাত হজম হয় না। মোড়ল কোথায়? গত সপ্তাহের পটল চোরের বিচারটা তো হলো না, আজ আবার পটল আমার পায়েস খেয়েছে। উনি তো বাড়িতে নেই পিসি, এক সপ্তাহের জন্য শহরে গেছেন। কবে ফিরবেন তাও আমি জানি না। তোমরা যেভাবে জ্বালানো শুরু করেছো, তাতে সে ফিরবে কি করে বলো তো? তাই নাকি? মোড়ল কি মাঝে মাঝেই তোমাকে একা রেখে শহরে যায়? এভাবে একা একা যেতে দিও না বাপু। একদিন দেখবে তোমার কপাল পুড়বে। মোড়ল হয়তো অন্য কোথাও ডেরা বাঁধবে। পিসি, এসব কি আজে বাজে কথা বলছো? যাও এখান থেকে। শেষমেশ কিনে এই কুটনি পিসি আমার সংসারটা ভাঙতে এসেছে। আজ কুটনি বুড়ি যা কাণ্ড করলো না! আরে, আমাকে দৌড়ানি দিয়ে ধরতে না পেরে মোড়লের বাড়িতে বিচার দিতে গিয়েছিল। সেখানে মোড়লকে না পেয়ে মোড়ল গিন্নির কানে বিষ ঢেলে এসেছে। আরে আমার গরুকে তো জ্যান্ত কবর দিয়ে দিয়েছিল। রমেশদার মা বলে কিছু বলি না। আজ যদি অন্য কেউ হতো, আমি লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দিতাম। আমাকে চোর বানিয়ে ছেড়েছে সারা গ্রামে। তোমরা কি নিয়ে হাসাহাসি করছিলে? আমার মাকে নিয়েই তো।
আর কাকে নিয়ে হবে দাদা? আপনার মা একটু পায়েস খাওয়ার অপরাধে আমাকে আজকে সারা গ্রাম দাবড়ানি দিয়েছে। শেষমেশ করেছে কি জানেন? মোড়লের বউয়ের কানে বিষ ঢেলে এসেছে। মা বুড়ো মানুষ, একটু ভুলভাল করে। তোমরা ওর কথা এত গুরুত্ব সহকারে নাও কেন? একটু আধটু নয় রমেশ দা, আজ মোড়ল বাড়িতে থাকলে আবার বড় বিচার বসতো। আপনার মায়ের জন্য গ্রামটা 2 ভাগ হয়ে যাচ্ছে। আর আপনি জানেন তো যে আমার সাথে সে কি করেছে? আরে আমাকে বলে নাকি আপনার বাড়িতে থাকা আমার গরুটা মারা গেছে। আরে ওটাই তো বলছি, তোমরা জানোই সে এরকম। তাহলে এখন থেকে তোমরাই সাবধান হয়ে যাবে। সে বুড়ো মানুষ, তাকে আমি কি বলতে পারি না। মিনুর মেয়ের বিয়ের কথা পাকাপাকি হচ্ছে, সবাই খুব খুশি। ঠিক তখনই ক্ষান্ত বুড়ি এসে সেখানে হাজির হলো। বাহ, আমাকে না জানিয়ে বিয়ে দিয়ে দিচ্ছে। আজ দেখাচ্ছি মজা। বুড়িমা, আপনি তো পাড়ার মানুষ, এই মেয়েটা কেমন? ঘর সংসার সামলাতে পারবে তো? না মানে আপনি এই গ্রামের একজন মুরব্বী, তো ভাবলাম আপনার কাছে শুনলে সঠিক উত্তর পাবো। এই মেয়ে, ওহো, পাত্রী তো রাজকন্যা। তবে একটা সমস্যা আছে মা, মেয়েটা দিনে 3 বার ঝগড়া করে, রাতে ভূত হয়ে গাছে গাছে বেড়ায়, আর সকাল হলে পাড়ার লোকের হাড় মাছ চিবিয়ে খায়। বুড়িমা, এই কি বলছেন আপনি? এ কি সর্বনাশ! মেয়ের মা তো এসব কিছুই বলেনি। চল বাবা, এই অপয়া বিয়ে আমাদের হবে না। পাত্রপক্ষ বিরক্ত হয়ে উঠে চলে গেল, আর মিনু উঠানে বসে কান্নায় ভেঙে পড়ল। হায় রে কপাল, আমার নিষ্পাপ মেয়েটার বিয়ে ভেঙে দিল ওই ডাইনি বুড়িটা। আমি এখন মেয়েটাকে কোথায় দেব? তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি। তারপরে বুড়ি লাঠি ঠকঠক করতে চলে যায় রত্নাদের বাড়ির দুয়ারে। সেখানেও রত্নাদের বাড়ির পাশে এসে কান লাগিয়ে তাদের কথা শোনে। ওগো, তোরা জানিস রত্নার ছেলে ধনু নাকি চোরা বাসা নিয়ে বিদেশ যাচ্ছিল, ওর ভিসা বাতিল হয়ে গেছে। গরিব মানুষের আবার বিদেশ যাওয়া পুলিশের হাতে নাকি ধরা পড়েছে। কানাই, বাড়িতে আছিস রে? এই যে বুড়িমা, বলো এই সন্ধ্যাবেলা কি দরকার? বুড়িমা তো এমনি এমনি আমার বাড়িতে আসে না। ঘরের ভেতরে চল, এই কথা উঠোনে বলার না। আরে শোন শোন, ওই যে আমাদের পুরনো যে জঙ্গলের পাশে গিয়েছিলে, সেখানে বড় গুপ্তধন আছে। এই গোপন কথা কে না জানে? আরে আমি বুড়ো মানুষ, গুপ্তধন তো তুলতে পারবো না, তাই তোকে বলতে এসেছি। ওগো, বুড়িমার কথা যদি সত্যি হয়, তাহলে এবার আমরা ধনী হয়ে যাব। একটা গুপ্তধন তুলতে কি আর এমন কষ্ট হবে? চলো না গো যাই। কানাই, তোদের কপাল খুলে যাবে, তবে এই গুপ্তধন পেলে আমাকে কিন্তু অর্ধেক দিতে হবে। ঠিক আছে বুড়িমা, ও কোনো ব্যাপার না। গুপ্তধন কি রাতে তুলতে হবে? আরে হ্যাঁ, রাতে না তুললে 10 জনে দেখে তোর কাছ থেকে গুপ্তধন নিয়ে নেবে। আচ্ছা বুড়িমা, ওখানে যে গুপ্তধন আছে এই কথা তুমি জানলে কি করে? আমার শ্বশুরের মুখে শুনেছিলাম, বলেছিল সঠিক লোক না পেলে বলবি না। আজ তোদের দেখে মনে হলো তোরা পারবি। কানাই, এইবার আমাদের দুঃখ ঘুচবে, আর মানুষের কাছে হাত পাততে হবে না। যত কষ্টই হোক, আমি আর তুমি মিলে এই গুপ্তধন আমরা তুলব। বুড়িমা, সত্যি তো? মিথ্যে বলছো না তো? এই বয়সে দাঁড়িয়ে মিথ্যে বলবো কেন রে? রাত নেমে এলো, আর সেই সুযোগে কানাই আর তার বউ কোদাল নিয়ে গুপ্তধন তোলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এই তো জায়গাটা, খোঁড়া শুরু করি।
ঘন্টার পর ঘন্টা খোঁড়াখুড়ি চলল। পরিশ্রমে কানাইয়ের শরীর ঘামে ভিজে গিয়েছে, তার হাত কাঁপছে, কিন্তু তারা সেখানে কোনো গুপ্তধন খুঁজে পাচ্ছে না। কানাই, কিছুই তো পাচ্ছি না। যে বুড়ি, ওই বুড়ির কথা 100টার মধ্যে 99টা মিথ্যে হয়, তার কথা আমরা কি করে বিশ্বাস করলাম বলো তো? ধুর, সব মিথ্যে। বুড়ির একটা কবরে চলে গেছে, আর বুড়ি এত বড় মিথ্যে কথা আমাদের বলল। এই শীতের রাতে আমরা কত কষ্ট করে এখানে খুঁড়লাম। সকাল হোক, রমেশ কাকার কাছে একটা বিচার দিতেই হবে। গ্রামের সবাই উত্তেজিত হয়ে ঝেঁটা আর লাঠি নিয়ে রমেশের বাড়ির সামনে হাজির। রমেশ, তোমার বুড়িমাকে বের করো, আজ এর একটা ফয়সালা হবেই। আরে আমাদের যেভাবে চালানো শুরু করেছে, তাতেই গ্রামে আমাদের থাকা দায়ী। আমার ছেলের নামে অপবাদ কেন দিল তোমার মা? আমার ছেলে এখন মুখ দেখাতে পারছে না। তোমার মায়ের একটা বিচার এবার করতেই হবে। আমার মেয়ের বিয়ে ভেঙে দিয়েছে। আমার ছোট্ট মেয়েটা তার কাছে কি অন্যায় করেছে রমেশ, আজ ক্ষমা নেই। আর আমাকে তো কাল রাতে স্বপ্নে গুপ্তধন দেখালো। সারা রাত শীতে মাটি খুঁড়ে শেষে পেলাম শুধু ভিজা মাটি আর সর্দি। তোমার মা আমাদের জীবনটা অতিষ্ঠ করে দিয়েছে। আমি কতবার বলেছি, আমার কথা শুনলে আজকে এই দিন তোমার দেখতে হতো না। বুড়ো মানুষ বলে কি হয়েছে, তার কি 7 খুন মাফ? থামো তোমরা, আর কত শুনবো? অফিস থেকে বাড়ি পর্যন্ত শুধু অভিযোগ। কল্যাণী, তুমিও থামো। মা, তুমি এবার একটু বদলাও। এই বয়সে এসে যদি মানুষের গালিই খেতে হয়, তবে আমি কোথায় মুখ লুকাবো? আমিও তো মানুষ। তোমার বয়স হয়েছে, এখন এসব করার সময় নয়। আপনারা এখন যান, আমি মায়ের সাথে কথা বলছি। আমার বাড়িতে আর কোনো অশান্তি চাই না। বুড়ি বারান্দার কোণে একা বসে আছে, তার চোখের কোণে জল। মনে হচ্ছে চারিদিকে নীরবতা বুড়িকে একেবারে ঘিরে ধরেছে। সে নিজে এখন বুঝতে পারছে যে এসব বলে বলে সে মানুষের কাছে অবিশ্বাসের পাত্র হয়ে গিয়েছে। সেই রাতের পর বুড়ি পুরোপুরি বদলে গেল, তবে গ্রামটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগতে শুরু করলো। ও বুড়িমা, পায়েস রান্না করবে না? পটল চোর তো আজ অনেক দিন আসেনি। ভেতর থেকে কোনো সাড়া নেই, বুড়ি যেন পাথর হয়ে গেছে। বিকেলে বাচ্চারা খেলা করছে, আর দীপ্ত পুকুর পাড়ে দৌড়াদৌড়ি খেলছে। হঠাৎ ভারী কিছু পুকুরে পড়ার শব্দ। ও বাপরে, দীপ্ত, কল্যাণী, বাচ্চাটা জলে পড়ে গেল। ওরে কেউ আয়। বুঝেছি, আমার কথায় তোরা কেউ আসবি না। কল্যাণী, দীপ্ত জলে পড়ে গেছে, জলদি চল। আপনি আবার শুরু করলেন আপনার এসব নাটক। আপনার নাটক দেখতে দেখতে আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি। আপনি এখন এখান থেকে যান তো। ওরে পটল, বাবা আমার, দীপ্তে ডুবে যাচ্ছে, তুই বাঁচা ওকে। সবাই আমার কথা অবিশ্বাস করছে। পটল, তুই আমার কথা অবিশ্বাস করিস না পটল। কোথায় বুড়িমা, কোথায়? দেরি করো না, চলো আমি তোমার সাথে যাচ্ছি। ওরে আমার মানিক রে, ওরে আমার দীপ্ত, ও মা, আমি কি করলাম? আপনি বারে বারে বললেন, আর আমি আপনার কথা শুনলাম না। পটল, আমার ছেলে কি বেঁচে আছে রে? কথা বলছে না কেন? রমেশদা, স্থির হন। অনেক জল খেয়েছে, তবে নাড়ি চলছে। ঠিক সময়ে বুড়িমা খবরটা না দিলে আজ এই পুকুর পাড়েই সর্বনাশ হয়ে যেত। মা, আমাকে মাফ করে দিন। আমি আপনাকে বিশ্বাস করিনি। আপনি না থাকলে আজ আমার বুক খালি হয়ে যেত। আমার দীপ্তকে আমি চিরদিনের জন্য হারিয়ে ফেলতাম। মা, আমি তোমার ওপর চিল্লামিল্লি করেছি। আমি জানতাম না তুমি আমাদের সবার ওপর এমন নজর রাখো। তোমার ছায়া সব সময় আমাদের সাথে ছিল। আমি কুটনামি করতাম যাতে লোকে আমার সাথে কথা বলে। আমাকে কেউ পাত্তা দিত না রে।
তোরা তোদের সংসার নিয়ে ব্যস্ত, আমি শুধু একটু সবার সাথে কথা বলার জন্য এমন করতাম। তবে আমি অনেক ভুল করেছিলাম, আমি সবাইকে ধোঁকা দিয়েছিলাম। আমাকে তোরা সবাই মাফ করে দিস বাবা। না বুড়িমা, তুমি যেমন আছো তেমনই থাকো। তুমি নালিশ না করলে আমাদের দিন কাটে না। তবে দীপ্তকে বাঁচিয়ে তুমি প্রমাণ করলে এই কুটনি বুড়ির মনে আসলে অনেক মায়া। বেঁচে থাক বাবা, যুগ যুগ বেঁচে থাক। আমার মরা কপালে আর একটা মৃত্যু দেখার শক্তি ছিল না। রমেশের বাড়ির উঠানে গ্রামের অনেক মানুষ জড়ো হয়েছে। তারা সবাই মাথা নিচু করে বসে আছে। রমেশ দাদা, আমি কাল অনেক কটু কথা বলেছি, কিন্তু আজ ভাবছি বুড়িমা সেদিন বিয়েটা ভেঙে না দিলে হয়তো আমার মেয়েটা ওই মাতাল পাত্রের হাতে পড়ে সারা জীবন নরক বাস করত। আজই খবর পেলাম ওই পাত্র নাকি আগেও 3টে বিয়ে করেছে। বুড়িমা আসলে আমার মেয়ের জীবন বাঁচিয়েছিলেন। আমার ছেলের ভিসার কথাও ঠিক বলেছিল। বুড়িমা বলেছিলেন ধনু বিদেশ যেতে পারবে না, তা ঠিকই হলো। ধনু নিজেই এসে বলল ওর কাগজপত্র সব জাল ছিল, দালালেরা টাকা মেরে দিয়েছে। বুড়িমা আগে থেকে রটিয়েছিলেন বলেই আজ আমি বড় লোকসানের হাত থেকে বেঁচে গেলাম। আর আমার কথা কি বলবো, ওই শীতে মাটি খুঁড়ে সিন্দুক না পেলেও সকালে উঠে দেখি সর্দি হয়েছে ঠিকই, কিন্তু মাটি খুঁড়তে গিয়ে জমিতে জমে থাকা জঞ্জাল পরিষ্কার হয়ে গেছে। এবার ওখানেই সবজি চাষ করে আমি ভালো লাভ করছি। বুড়িমা যেটাই বলেন তার পেছনে কোনো না কোনো রহস্য থাকে। রমেশ, মা বোধহয় এখনো আমাদের উপর রাগ করে আছেন। এসো ভেতরে যাই। তারা ঘরে ঢোকে, দেখে বুড়ি মেঝেতে মাদুর পেতে শুয়ে আছে। তার চোখের জল শুকিয়ে গালটা নোনা হয়ে আছে। মা, ও মা, ঘুমালে নাকি? ঘুম আসে রে বাবা, আজকে যে বড় একটা ধকল গেল। তোর কিছু হয়ে গেলে আমাদের কি হতো বলতো? না মা, ও কথা বলবেন না। বিধাতা সবসময় আমাদের জন্য একটা উপায় বার করে দেন। আজকে আপনার এই চিন্তা ভাবনার জন্যে আমরা দীপ্তকে খুঁজে পেলাম। তারা সবাই আজ অনেক খুশি। তারা তাদের সুখী পরিবার নিয়ে আবার শান্তিতে বসবাস করতে লাগলো।